তৈরি পোশাক ও সেবা খাতে বিদেশে নারী শ্রমিক পাঠানোর উদ্যোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। হয়রানি বন্ধে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য উখিয়ার পুতুপালং ক্যাম্পে উঠেছে নতুন ঘর। টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে প্রভাবশালীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাজধানীতে আসতে শুরু করেছে শীতের সবজি। কারওয়ান বাজারে ব্যস্ততা বাড়ছে পাইকারদের। ঘাটতি নেই সরবরাহে, দাম নিয়ে হতাশা। এবং কুয়াকাটায় ভাঙন রোধে ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ সরকারের। বনায়নের পরিকল্পনা, পর্যটক বাড়ার প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। বিভিন্ন দেশে নারী শ্রমিকদের চাহিদা বাড়লেও এখনও বিদেশে গিয়ে তাদের নানা হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। হয়রানি এড়াতে প্রশিক্ষণ সহ যথাযথ উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, নতুন বাজার সৃষ্টিতে শ্রমিক আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী নারী কর্মীদের প্রস্তুত করা দরকার। এদিকে গৃহকর্মীর পাশাপাশি তৈরি পোশাক ও সেবা খাতে দক্ষ নারী কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি হিসেব মতে 1991 সালের পর থেকে বিভিন্ন দেশে অভিবাসী বাংলাদেশি নারী কর্মীর সংখ্যা প্রায় 5,56,000। এর মধ্যে সবচেয়ে বেশি 1,22,000 নারী কাজ করেন সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া সৌদি আরবে 1,10,000, জর্ডানে 1,06,000, লেবাননে 1,02,000 এবং ওমানে কাজ করছেন 53,000 নারী কর্মী। এসব নারী শ্রমিক হয়রানির শিকার হলেও শ্রম অধিকার বিষয়ে সচেতনতার অভাবে প্রতিকার চাইতে পারেন না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তাদের কাছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করতে হয়। 3 তলা 4 তলা একটা বড় লোকের বাড়ি একা সামলাতে হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইস্যু আছে, সেখানে তাদের স্বাস্থ্যগত ইস্যু, কমপ্লিকেশনস আছে, সাইকোলজিক্যাল প্রবলেম অনেক রকমের বেশি হয়। যারা উইমেন রাইটস ইস্যু নিয়ে প্রত্যেক দেশে কাজ করে তাদের সাথেও কিন্তু আমাদের লেবার অ্যাটাশেরা বা এমবেসি যোগাযোগ করতে রাখতে পারে। তাদের মতে বিদেশে পাড়ি জমানোর আগে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমেই এসব বিষয়ে কর্মীদের সচেতন করা উচিত। প্রত্যেক নারী কর্মীকে এখান থেকে খুব ভালোভাবে ট্রেনিং দিয়ে দিতে হবে এইসব বিষয়ে। তাদের অধিকারগুলো কি, তারা কোথায় কোথায় যোগাযোগ করবে, তাহলে কিন্তু আমরা অনেকভাবেই একটা চাপ সৃষ্টি করতে পারবো এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে পারবো। তার ফোন ব্যবহার করতে দেওয়া, তার খাবার ঠিকমতো দেওয়া, তার মানসিক রিক্রিয়েশনের ব্যবস্থা করা, তার বেতনটা ব্যাংকের মাধ্যমে আসা। শারীরিক মানসিক কোনো ধরনের নির্যাতন করা যাবে না। অভিবাসী নারীর সংখ্যা বাড়তে থাকলেও তা কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলেছেন, জনশক্তি আমদানিকারক দেশের চাহিদা অনুসারে প্রস্তুত করা গেলে শুধু গৃহকর্মী নয়, বিশ্বের বিভিন্ন দেশে অন্যান্য পেশায়ও নিয়োজিত হতে পারেন এসব কর্মী। এসব জায়গায় আপনার নার্সের দরকার হবে, ক্লিনার দরকার হবে, খুব স্কিল সেমি স্কিল ওয়ার্কার টাইপের লোক দরকার হবে। কেউ যদি ট্রেন আপ হয়ে যদি যায়, আলটিমেটলি কিন্তু তার বেতন কিন্তু 3 গুণ বেশি হয়ে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, পুরনো ধ্যান ধারণা বদলে এখন থেকে অন্যান্য পেশায়ও দক্ষ নারী কর্মী পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। গৃহকর্ম পেশায় আমরা লোক পাঠাচ্ছি, তার পাশাপাশি কাতার সরকার আগ্রহ ব্যক্ত করেছে যে তারা আমাদের এখান থেকে বিক্রয় কর্মী, সেবা খাতগুলিতে, আইটি সেক্টরে কিছু লেডি ওয়ার্কার এদেরকে নিয়ে যাবে। যোগ্য নারীকে যেন পাঠানো যায় সেজন্য প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের পাশাপাশি প্রশিক্ষণ শেষে যাচাই বাছাইয়ের মাধ্যমেই নারী কর্মী পাঠাতে ব্যক্তিগতের ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। তারপরে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের নতুন রোহিঙ্গাদের আশ্রয় দিতে উখিয়ার পুতুপালং অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে তৈরি করা হয়েছে নতুন 2 শতাধিক ঘর। অভিযোগ উঠেছে, রোহিঙ্গাদের আশ্রয় দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা আদায় করছে মোটা অঙ্কের টাকা। তবে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি অস্বীকার করলেও পুলিশ বলছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাফ নদীর ওপারে মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে রাতের আধারে বাংলাদেশে অনুপ্রবেশ করছে শত শত রোহিঙ্গা। আর এসব রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর একটি অংশ আশ্রয় নিয়েছে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে।
সম্প্রতি তাদের আশ্রয় দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা বন বিভাগের জমিতে পাহাড় কেটে মাটি, বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করেছে নতুন 2 শতাধিক ঘরবাড়ি, যেখানে আশ্রয় নিয়েছে নতুন 10,000-এর অধিক রোহিঙ্গা, যাদের আশ্রয় দিয়ে আদায় করা হচ্ছে ভাড়া ও মোটা অঙ্কের টাকা। যে আমরা যদি একটু বাসা লই তাহলে টাকা দিতে হবে, টাকা যদি না দিই তাহলে আমরা বার করে দিই। মানুষে বাসা কিনা করে আর হেন তুলি আর হনবতা আপাতত থাকি আর তাহর বেশি দেশি আন দিয়ে আছে দিন বেশি কিনি আনে তারা টিয়াগুন দিবে লাগো করে আর এখন ঘরে কাদা লই দিয়ে আনমা দিয়ে 300 টিয়া ভাড়া দিয়ে ঘরে রায়। এরা এসে ডিস্টার্ব করে, বাড়ির ভিতরে বসতে না দিলে ওই অবৈধ জিনিস খাওয়ার জন্য বসতে না দিলে মারধর করে। নতুন রোহিঙ্গা আসায় ঘরবাড়ি তৈরি করবে, এটা স্বাভাবিক বিষয়। তবে ঘর বেচাকেনা কিংবা ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করলেন এই স্থানীয় জনপ্রতিনিধি। আসছে যখন ঘর বানাইয়া থাকতে হবে, এক ঘরের ভিতর তো কাদা 2-3 ঘর থাকা যাবে না। তবে বেচা কিনার বিষয়টা আমার জানা নাই। তবে পুলিশ বলছে, যারা রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় ও বন বিভাগের জমি দখল করে অর্থ আদায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা আশ্রয় প্রশ্রয় বা দখল করে দেওয়ার ব্যাপারে তথ্য দিচ্ছে, যারা জড়িত আছে দালাল চক্রের মতন লোক, যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে 15,000, আর তার পাশে বন বিভাগের জমিতে অনিবন্ধিত ক্যাম্পে আশ্রয় নিয়েছে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। অবশেষে কুয়াকাটার ভাঙন রোধ ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য কুয়াকাটা গ্রিন সি ওয়ার্ল্ড নামে প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে 150 কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে ভাঙন থেকে রক্ষা পাবে কুয়াকাটা সৈকতের সংশ্লিষ্ট স্থাপনা। পাশাপাশি বনায়নের মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হবে। এতে বাড়বে পর্যটকের সংখ্যা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় গত কয়েক বছর ধরে ভাঙছে কুয়াকাটা সমুদ্র পাড়। অব্যাহত ভাঙনে ঝাউবাগান, নারিকেল বাগান সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। সময় সংবাদে এবছরের জুলাই মাসে প্রতিবেদন প্রচারের পর দ্রুত উদ্যোগ গ্রহণ করে সরকার। কুয়াকাটা গ্রিন সি ওয়ার্ল্ড নামে একটি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ডকে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কুয়াকাটার 48 কিলোমিটার পোল্ডারকে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু করে মেরামত এবং ভাঙন কবলিত সৈকতের মূল অংশকে রক্ষা করা হবে। পাশাপাশি বাঁধের পাশে নতুন করে বনায়ন সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। গাছগুলোর যে সৌন্দর্যটা ওটাই আসলে এখন নেই, পুরোটাই ফাঁকা ফাঁকা। এখানকার সৌন্দর্য বর্ধনের জন্য যে উদ্যোগটা সেটা খুবই ভালো লাগছে শুনে, যাতে আমরা আরো সহজে আসতে পারি এবং আরো সুযোগ সুবিধা এখানে থাকে। পর্যটন সংশ্লিষ্টরা সরকারের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানিয়েছেন। যে কয়শো কোটি টাকা বরাদ্দ দিচ্ছে ওইটা সঠিকভাবে যদি বাস্তব হয়, পূরণ হয়, বিশ্বমানের একটা পর্যটন কেন্দ্র আমরা উপহার পাবো। মানুষ স্বচ্ছন্দ পরিবেশ এখানে এসে থাকতে পারবে। আমরা অবশ্যই আশাবাদী যে কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা হবে। অবশ্য উপজেলা প্রশাসন বলছে কাজটির জন্য শেষ পর্যন্ত তাদের নজরদারি থাকবে। আমরা প্রশাসনে যারা আছি, পানি উন্নয়ন বোর্ড সহ এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে লোকাল আমাদের পৌরসভার কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে নিয়ে আমরা অলওয়েজ মনিটরিং করব এবং যাতে করে এটার কোনো কাজে ফাঁক না থাকে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুয়াকাটা গ্রিন সি ওয়ার্ল্ড প্রকল্পের কাজটি চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়ে 2018 সালে শেষ হবে। সময় সংবাদ, পটুয়াখালী। টেলিভিশন মিডিয়াকে শিল্প হিসেবে ঘোষণা দিতে সরকার উদ্যোগ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক হোটেলে মিডিয়া ইউনিটের সংহতি সমাবেশে যোগ দিয়ে তারা এই প্রতিশ্রুতি দেন। বিদেশে বিজ্ঞাপন পাচার বন্ধে সরকারের নজরদারির দাবি করেন টিভি মালিকরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ প্রায় সব বেসরকারি টেলিভিশনের মালিকরা উপস্থিত ছিলেন। ভারতীয় চ্যানেলের এখানে তাদের আগ্রাসনে আমাদের চ্যানেলগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তার কারণ এখানে ক্যাবেল অপারেটরদের সাথে আমরা পেরে উঠছি না। মাননীয় বাণিজ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী পাবলিকলি বলেছেন যে বাংলাদেশি চ্যানেলদেরকে আগেন অ্যাকর্ডিং টু স্যাংশন ফ্রম দ্য তথ্য মন্ত্রণালয় ওইভাবে সিরিয়াল দিয়ে তাদেরকে চালাইতে হবে, কিন্তু আজ পর্যন্ত সেটা কার্যকর হচ্ছে না। উই শুড বি ট্রিটেড লাইক অ্যান ইন্ডাস্ট্রি। আমাদেরকে শিল্পে দিস মাস্ট বি ফার্স্ট, আমাদেরকে শিল্প নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে ডোমেস্টিক ট্যালেন্টটা আছে, এই যে ডোমেস্টিক ট্যালেন্টটা আমাদের, এটাকে আমরা কিভাবে উই ক্যান ইউটিলাইজ ফার্দার। দেশজ সংস্কৃতি বিকাশ
প্রসার ও রক্ষার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছেন। বর্তমানে জঙ্গিবাদ বিরোধী সংগ্রামে, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে, যুদ্ধ অপরাধীদের বিচারের সংগ্রামে আপনারা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। সেই জন্যে আপনাদের রুটি রুজির বিষয়টা আমরা দেখব। 400 কোটি টাকার বিজ্ঞাপন চলে যাবে এবং তাও সঠিক পথে নয়, এটা হতে পারে না। আমাদের একটা চ্যানেল যদি ওখানে দেখাতে হয় 5 কোটি রুপিস দিতে হয়, কিন্তু এখানে বোধহয় 1.5 লাখ টাকা, খুবই সস্তা। এটা হতে পারে না, এটা অবাস্তব। এটা কখন হতে পারে? সামনে পঞ্জিকার পাতা অনুযায়ী শীতকাল আসতে এখনো কদিন বাকি, তারপরও এরই মধ্যে বাজারে আসছে শীতের সবজি। দেশের নানা প্রান্ত থেকে প্রতি রাতেরই ট্রাক বোঝাই হয়ে সবজি আসছে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে। তাই রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো কারওয়ান বাজার যেন জেগে ওঠে কর্মচাঞ্চল্যে। গেল রাতে কারওয়ান বাজার ঘুরে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। রাজধানী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জেগে ওঠে কারওয়ান বাজার। শীতে এই কর্মচাঞ্চল্যের বড় একটা অংশ জুড়ে থাকে শীতকালীন সবজি। বৃহস্পতিবার রাতের কারওয়ান বাজারে দেখা গেল দম ফেলবার ফুরসত নেই মালিক শ্রমিকের। একের পর এক ট্রাক থেকে আসা শাকসবজি নিয়ে ব্যস্ত সবাই। চারিদিকে কুলির হাকডাক আর পাইকারদের ভিড়ে এ যেন এক মহাযজ্ঞ। এদের ভিড়ে আছেন মহসিন। 20 বছর ধরে ব্যবসা করেন কারওয়ান বাজারে। এই কারওয়ান বাজার 12টা দিয়ে বেচা কেনা শুরু হয়। সারা রাত্রি ট্রাকে মাল নামতে আছে, ব্যস্ত আছে, আইতে আছে, সকাল 8টা পর্যন্ত। রাতভর ঢাকার বাইরে থেকে সবজি আসলেও ন্যায্য দাম নিয়ে হতাশ অনেকেই। জমিতে চাষাবাদ করছি এই হিসেবে সার বিষ কিনা এই হিসেবে খুব একটা পড়তা হয় না। বাজারে আইনা বিক্রি করার সময় বেশি একটা লাভ হচ্ছে না, সীমিত টাকা লাভ হচ্ছে। বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারণে পণ্য পরিবহনে সমস্যা হলেও সবজির ঘাটতি নেই বাজারে। অন্যান্য ডিস্ট্রিক্টে ঢুকছে, যেমন কুষ্টিয়া ঢুকছে, যশোর ঢুকছে, এই সাইডের গাড়িগুলো ঢুকছে। আপনার মনে করেন যে রাজশাহী উত্তরবঙ্গের গাড়ি ঢুকে নেই। এবার শীতের বাম্পার আমদানি এবং বাম্পার ফলন হয়েছে। ভবিষ্যৎ আর 15 দিন পর আরো বেশি আমদানি হবে। বিগত 10 বছর এরকম আমদানি আর হয় নাই সবজি। কারওয়ান বাজারের রাতের কর্মযজ্ঞকে ঘিরে গড়ে উঠেছে অনেক ছোট ছোট জীবিকার উপায়। এসবের মাঝেই রাত বাড়তে থাকে। ভোরের আলো ফোটার শুরুতেই শেষ হয় ক্লান্তিকর এক একটি রাত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। শীতের আমেজ থাকলেও রাজধানী কাঁচা বাজারে কমছে না শীতকালীন সবজির দাম। সরবরাহ বাড়লে চলতি মাসে সবজির দাম কমার ইঙ্গিত দিয়েছেন বিক্রেতারা। যদিও বেশি দামে সবজি কিনতে হয় ক্ষুব্ধ ক্রেতারা। তবে বড় মাছের পাশাপাশি শীতকালীন মাছের আমদানি বাড়ায় মাছের দাম নিয়ে সন্তুষ্ট দেখা গেছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। ঢালাভর্তি নানা রকম সবজি চোখ জোড়ায় ক্রেতাদের। শীত মৌসুমে রাজধানীর বাজারগুলোর একই চিত্র হলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অস্বস্তি। বাজারে অন্যান্য সবজির পাশাপাশি শীতকালীন সবজি, শিম, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি এখনো বেশি দামেই বিক্রি হচ্ছে বলে ক্ষোভ ক্রেতাদের। যদিও বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে চলতি মাসেই কমে যাবে সবজির দাম। এখন টমেটো 100 টাকা কেজির নিচে নাই, সিম 80 থেকে 100 টাকা, শসা 80 টাকা। গত সপ্তাহে আমি গ্রামে গিয়েছিলাম, দেখছি তার চেয়ে দ্বিগুণ দাম এখানে। দামটা তুলনামূলক বর্তমানে বেশি। অন্যান্য বছর যেন এই সময়টা মালের দাম একটু কম থাকে, এই বছর মালের দাম কমতেছে না। তরকারির দাম অনেকটা কমে গেছে। শীতের সবজি আরো নামা মাত্র আরো দাম কমে যাবে। অবশ্য মাছের বাজারের চিত্রটা একটু ভিন্ন। বাজার ঘুরে দেখা গেল বড় রুই কাতলা বিক্রি হচ্ছে 280 টাকা থেকে শুরু করে 300 টাকায়। আর শীত মৌসুমের মাছের আমদানি যথেষ্ট থাকায় মাছের বাজার স্থিতিশীল রয়েছে বলে মত ক্রেতা বিক্রেতা উভয়ের। মাছের বাজারটা খুব একটা বাড়েও নেই, কমেও নেই, ওরকমই আছে। হ্যাঁ, শৈল মাছ নিলাম একটা মাঝারি আকারের 400 টাকা নিল। হ্যাঁ, আর চিংড়ি মাছ নিল 600 টাকা কেজি, ছোটটা নদীর। মাছের সরবরাহ ভালো আছে, মাছগুলি ফ্রেশ। বেশি ট্যাংরা আপনার 800 টাকা কেজি। বর্তমানে শৈল, শিং, কই, মাগুর এই ধরনের এইসব মাছের যোগ বেশি। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা করে। অপরদিকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে আকার অনুযায়ী 120 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলছে 3 দিনের পুঁজিবাজার মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কামরুল।
রূপল, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো এখানে চলছে। গতবার শুরু হয়েছিল, প্রথমবার ছিল এবং এবার দ্বিতীয়বারের মতো এই পুঁজিবাজার সংক্রান্ত মেলার আয়োজন করা হয়েছে। এবার এই মেলাতে কিন্তু পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি এখানে অংশ নিয়েছে এবং 40টির মতো প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে। এখানে কিন্তু এই স্টলগুলো তাদের যে কোম্পানির তরফ থেকে যে ধরনের সেবা দেওয়া হচ্ছে সেগুলো তুলে ধরছেন এবং এর পাশাপাশি কিন্তু পুঁজিবাজার বিষয়ক কিন্তু বিভিন্ন ধরনের সেমিনারও হচ্ছে। এখানে গতকাল শুরুর দিন মিউচুয়াল ফান্ডের সম্ভাবনা নিয়ে একটি সেমিনার হয়েছিল, আজকেও কিন্তু এখন একটি সেমিনার চলছে পুঁজিবাজার সম্পর্কিত যে বিনিয়োগের কৌশল সংক্রান্ত একটি কর্মশালা চলছে এবং আগামীকাল কিন্তু শেষ দিন চলবে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন, বাস্তব অবস্থা ও করণীয় নিয়ে একটি সেমিনার থাকবে। তো এখানে কিন্তু যে পুঁজিবাজার নিয়ে আমাদের মধ্যে যে ধারণা কতটুকু আছে, সেই ধারণাটুকু যতটুকুই আছে সেইটুকুকে ডেভেলপ করার জন্য কিন্তু এখানে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সেবা দিচ্ছেন এবং সেখানে ফাইন্যান্সিং থেকে শুরু করে অ্যাসেট ম্যানেজমেন্ট, ক্রেডিট রেটিং সব ধরনের সেবাই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু প্রবেশ করার জন্য তেমন কোনো ধরনের প্রবেশ ফি নেই, বরং প্রবেশ করার সময় একটি কুপন দেওয়া হচ্ছে যেটা ফিল আপ করে ব্যাক করে দিলে সেখানে র্যাফেল ড্রর মাধ্যমে 125 সিসির মোটর সাইকেল জেতার সুযোগ রয়েছে কিন্তু এখানে। তো আমরা এখানে এই মার্কেটের ভেতরে, এই মেলার ভেতরে এসে দেখলাম যে সকাল 10টাতে শুরু হয়েছে, রাত 8টা পর্যন্ত চলবে এবং মেলা শুরুর পরই কিন্তু যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যেমন কর্মকর্তারা এসেছেন এবং সেই সাথে কিন্তু যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান কিন্তু তারা ঠিকমতো বোঝেন না হয়তো বা কিংবা কি ধরনের এখন পরিস্থিতি যাচ্ছে এই সম্পর্কে জানার জন্য কিন্তু তারা এই মেলাতে আসছেন। তো আমরা এই মুহূর্তে একটি কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলবো। তো আমরা আপনার কাছে জানতে চাইবো আপনারা কি ধরনের সেবা নিয়ে এসেছেন পুঁজিবাজার সম্পর্কে। আমরা অ্যাকচুয়ালি যারা নতুন বিনিয়োগকারী এবং পুরাতন বিনিয়োগকারী তাদের জন্য আসলে আমরা বেশ কিছু রিসার্চ আইটেম তারা পুঁজিবাজার সম্পর্কে আরো ব্যাপকভাবে জানার জন্য বেশ কিছু রিসার্চ আইটেম নিয়ে আসছি এবং আমরা মেলা উপলক্ষে বিনিয়োগকারীদের, নতুন বিনিয়োগকারীদের জন্য ফ্রি বিও অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ রাখছি এবং ফ্রি অ্যাকাউন্ট ওপেনের সাথে সাথে আমরা ছোট একটা গিফট রাখতে যাচ্ছি। এবং এখানে আরেকটা সবচেয়ে বিষয় হচ্ছে যে এখানে বিনিয়োগকারীরা আসলে একই ছাদের নিচে যে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে ক্যাপিটাল মার্কেট বেসড। ধন্যবাদ আপনাকে। রূপল, আমরা একজন প্রতিষ্ঠান কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তো তিনি জানাচ্ছিলেন যে প্রাথমিকভাবে যে আইপিও খোলা, সেই আইপিও খোলার ক্ষেত্রে কিন্তু তারা বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন এবং এই মেলাটি কিন্তু আগামীকালকে রাত 8টায় শেষ হয়ে যাবে। তো রূপল, এই ছিল এই মুহূর্তে এই মেলার সর্বশেষ খবর। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 3 দিন ব্যাপী পুঁজিবাজার মেলা চলছে আর মেলা চলবে আগামীকাল পর্যন্ত। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন কামরুল হাসান সবুজ। এদিকে পার্বত্য শান্তি চুক্তির 18 বছর পূর্তিতে রাঙামাটির পৌর কার্যালয় চত্বরে চলছে জেলা প্রশাসন আয়োজিত সমাবেশ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ রূপল। পার্বত্য শান্তি চুক্তির প্রধান যে দুই অংশীদার ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং পার্বত্য জনসংহতি সমিতি প্রতিবারের মতো এবারও কিন্তু পৃথকভাবে তারা বর্ষপূর্তি পালন করছে। আমরা দেখেছি সকালে কিন্তু জিমনেশিয়াম চত্বর এলাকার মধ্যে জেএসএস তাদের শান্তি চুক্তির 20 বছর অর্থাৎ তারা যে পার্বত্য ভূমি কমিশন তা বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছে। অপরদিকে শান্তি চুক্তির যে প্রধান অংশীদার ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার একটি ব্যতিক্রমভাবে অর্থাৎ সরাসরি নিজেরা না করে প্রশাসনের উদ্যোগে কিন্তু শান্তি চুক্তির পক্ষে সমাবেশ করে যাচ্ছে। চট্টগ্রাম রাঙ্গামাটির পৌর কার্যালয় চত্বরে আয়োজিত এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন এই শান্তি চুক্তি যে মূল অংশীদার ছিলেন আওয়ামী লীগ তৎকালীন, যিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন সাবেক পার্বত্য বিষয় প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা দীপঙ্কর তালুকদার। তিনি দাবি করছেন যে শান্তি চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে এবং এখন জেএসএস এর পক্ষ থেকে যে হুমকি দেওয়া হচ্ছে সেটা অনেকটা অমূলক বলে তিনি দাবি করেছেন। একই সাথে এই সমাবেশে বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে রাঙ্গামাটি সংরক্ষিত এমপি সদস্য চিনু, ফিরোজা বেগম চিনু, এবং সে সাথে বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সালার হক খান। ব্রিগেডিয়ার জেনারেল সালার হক খান তার বক্তব্য বলেছেন যদি শান্তি চুক্তির মাধ্যম দিয়ে কিন্তু 3 পার্বত্য জেলায় উন্নয়ন কাজগুলো চালানো হচ্ছে, এক্ষেত্রে সকল পক্ষকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তিনি শান্তি চুক্তি যে উন্নয়ন বাকি যে ধারাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। আমরা দেখেছি কিন্তু এই শান্তি চুক্তির যে প্রধান যে দুই অংশীদার ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জনসংহতি সমিতি তারা প্রতি বছরে কিন্তু পৃথক পৃথক আয়োজনের মধ্যে দিয়ে তারা এই দিনটি পালন করে থাকেন। তো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও দেখেছি আমরা সকালে শান্তি চুক্তির অর্থাৎ যে ধারাগুলো রয়েছে অবাস্তবায়নের ধারা, সেই ধারাগুলো বাস্তবায়ন পার্বত্য ভূমি কমিশনের তারা যে বিরোধ রয়েছে সেই বিরোধ নিষ্পত্তির দাবিতে জেএসএস জিমনেশিয়াম চত্বরে সমাবেশ করে যাচ্ছে, বিক্ষোভ সমাবেশ করছে। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এসে তারা সমাবেশ করে। একইভাবে শান্তি
শান্তি চুক্তির সবগুলি ধারা বাস্তবায়ন হয়েছে দাবি করে আওয়ামী লীগ জেলা প্রশাসনের অর্থাৎ প্যানেলে তারা এখানে সমাবেশ। তবে বলা যায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে। এর মাঝে দুপক্ষ 1 কিলোমিটারের ব্যবধানের মধ্যে দিয়ে তারা এই দুটি পৃথকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। তবে এই নিয়ে হয়তো স্থানীয় এলাকাবাসীর মধ্যে কিছুটা একটু উত্তেজনা বা কিছুটা আশঙ্কা থাকলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকম অপ্রীতি ঘটনার আশঙ্কা নেই, কারণ তারা গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্টে তারা অবস্থান নিয়ে আসছে বলে জানিয়েছেন। তো বলা যায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেএসএস এবং পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ উদ্যোগ আয়োজিত শান্তি চুক্তি বা পূর্তি উপলক্ষে অনুষ্ঠানগুলি চলছে। তো এখন পর্যন্ত রূপল আমার কাছে ছিল রাঙ্গামাটি থেকে সর্বশেষ। রাঙামাটির পৌর কার্যালয় চত্বর এলাকা থেকে জনপ্রশাসন আয়োজিত আদিবাসী শান্তি চুক্তির 18 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের খবরাখবর জানাচ্ছিলেন কমল দে। পুঁজিবাজারকে আরও চাঙা করতে দেশের ব্যবসাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে বিনিয়োগের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে 3 দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2010 সালে পুঁজিবাজারে ধসের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বহুজাতিক কোম্পানিগুলো আমাদের দেশে বড় বড় ব্যবসা করে, অধিক মুনাফা করে তারা চলে যায়, কিন্তু পুঁজিবাজার আসে না। তাদেরকে এই পুঁজিবাজারের মধ্যে আনতে হবে। ইতিমধ্যে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা চাই যে আজকে এই পুঁজিবাজারের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাই। মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ সহ 7 দফা দাবিতে উত্তরের 16 জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। এই মুহূর্তে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। ধন্যবাদ রূপল। রাজশাহী ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির যে গতকাল থেকে আমরা দেখছি যে ধর্মঘট এবং কর্মবিরতি তারা পালন করছে, আজ দ্বিতীয় দিনেও কিন্তু তারা আমরা দেখেছি যে সড়কে বেশ সরব উপস্থিতি তাদের আছে এবং তারা কিন্তু এটি বেশ কার্যকর করার একটি চেষ্টা এখানে চালাচ্ছেন। এবং আমরা আজকে সকাল থেকেই কিন্তু রাজশাহীর এই কাশিয়াডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু দেখেছি মহাসড়ক সহ বিভিন্ন সড়কে ট্রাক চলাচল বেশ খুব সীমিত আকারেই চলছে। এবং আমরা এখানে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে তাদের এই কর্মবিরতি বা ধর্মঘটটি আসলে 7টি কারণে এবং 7টি দফায় তারা এই কর্মসূচিটি পালন করছে। তারা বলছেন যে আসলে বিভিন্ন সময়ে যে হেভি লাইসেন্স আছে, ভারী যানবাহনের জন্য যে লাইসেন্সগুলি সেগুলি তারা পেতে কিন্তু বিআরটি এর কাছ থেকে বেশ ঝামেলায় তাদেরকে পড়তে হয় এবং এই সমস্ত ঝামেলা যাতে না হয় সেটি যেমন একটি দাবি, সেই সাথে সাথে কিন্তু মহাসড়কে পুলিশের চাঁদাবাজির অভিযোগ তারা করছে যে বিভিন্ন সময় টোলের নামে তারা পুলিশ চাঁদাবাজি করছে এই সমস্ত ট্রাক এবং মালিক এবং শ্রমিক গ্রুপদের কাছ থেকে। এবং সেই সাথে বিভিন্ন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট সহ অন্যান্য বিভাগগুলো নিয়ে যখন ট্রাকগুলো ছেড়ে যায় তখন বিভিন্ন সেতুর কাছে টোল আদায় এবং স্কেলিং এর নামে যে অতিরিক্ত টাকা আদায় করা হয় সেটি তাদের জন্য কিন্তু বেশ কষ্টদায়ক এবং তাদের লভ্যাংশের অধিকাংশই সেখানে চলে যায়, তারা কিন্তু সেটি আমাদেরকে বলছেন। এবং ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান এই সমস্ত এবং পিক আপ এই সমস্ত কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নিয়েও তাদের বেশ বিড়ম্বনার শিকার হতে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই সমস্ত কারণে গতকাল থেকে কিন্তু ট্রাক চলাচল বেশ আমরা দেখেছি খুব ধীর গতিতে। এবং আমি যে জায়গাটি আছি কাশিয়াডাঙ্গা, সেটি হচ্ছে রাজশাহী পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ যে স্থলবন্দরটি রয়েছে সেই স্থলবন্দর থেকে কিন্তু অধিকাংশ ট্রাকগুলো এই পথ হয়ে যায়। তো তারা কিন্তু সেখানে দেখছেন যে কোন ট্রাকটি আসছে যেগুলো বাইরে থেকে এসেছে এবং কোনগুলো আসলে মালামাল পরিবহন করছে। তো এই মালামাল পরিবহন না করার কারণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বেশ কয়েকটি হাট বাজারে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু কাঁচামাল কিন্তু আসলে পরিবহন সঠিকভাবে করতে পারছেন না। এই কারণে তারা বিকল্প যানবাহন কিন্তু ব্যবহার করেছেন। এবং আপনারা জানেন যে গতকাল কিন্তু এই বিষয়ে বাস মালিক শ্রমিক যারা রয়েছে তাদের সঙ্গে ট্রাক মালিক শ্রমিকদের খানিকটা আসলে দ্বন্দ্ব হয়েছিল এবং এই কারণে কিন্তু প্রায় আধা ঘন্টা বাস মালিক শ্রমিকরা পথ অবরোধ
অবরোধ করে, ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। তো এই সমস্যার সমাধানের জন্য আজ বিকেল 3টার সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এটা সমাধানের জন্য একটি সংলাপের আয়োজন করা হয়েছে। সেটি শেষ হলে আমরা জানাতে পারবো এটির সর্বশেষ অবস্থা। রূপল, এই ছিল রাজশাহী থেকে ট্রাক ধর্মঘটের সর্বশেষ। 7 দফা দাবিতে উত্তরের 16 জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট, আর সেখান থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। বনানী চেয়ারম্যান বাড়িতে মাঠে চলছে কৃষক মেলা। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন এফবিসিসির সভাপতি মাতলুব আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Why I know about vegetable is I'll just give you a small story. When I was studying in Oxford, Bangladesh was just born and we didn't have much capital. So the British government gave me scholarship to some extent, and the rest I had to do my own business. And the business what I did? It was vegetables to London. And I used to use the only Biman plane that was there, only one plane. And that sometimes used to land in Heathrow, sometimes in Gatwick. And there was a huge problem in trying to take the vegetable to the wholesale shops. So my agents were there. But this is the time I knew about the Bangladeshi vegetables. And there I could see that we do not sort the vegetable at all. Even today I don't find sorting is a factor in trade. You have to sort the vegetables out into good, bad, big size, small size, and then do the packing. The packing is also a very big factor. You see when you buy onions abroad, there's a net, plastic net or something when you buy it. Still today, some of us have started, I think, packaging in nets, but we need it to be more widely done. Then the real cost of products will come in. The other thing is to remove the middlemen. বনানীর চেয়ারম্যান বাড়িতে চলছে কৃষক মেলা, আর সেখানে বক্তব্য রাখছেন এফবিসিসির সভাপতি মাতলুব আহমদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই সহ অন্যান্য বিমানবন্দরের আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের 2য় আন্তর্জাতিক গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করার সময় তিনি এই কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান সহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঢাকা কলকাতা ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে ফিলিপিন্স সরকার। রিজার্ভ চুরির বিষয়ে ফিলিপিন্সের ম্যানিলা সফর শেষে গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, আরসিবিসি এরই মধ্যে দোষী প্রমাণিত হয়েছে, পুরো অর্থ তাদেরই ফেরত দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের কারা এই হ্যাকিং এর সঙ্গে জড়িত সে বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। টাকাটা ফেরত দেওয়ার জন্য যত প্রকার সহযোগিতা ফিলিপিন্স সরকারের করার প্রয়োজন তারা করবেন। বাংলাদেশের হয়ে ফিলিপিন্সে এই অর্থ আদায়ের জন্য ফিলিপিন্স সরকার এবং সেনেট লড়ে যাবে। সেনেটে যেন আবার এটার ব্যাপারে একটা হিয়ারিং শুরু হয়। আমরা যখন সেনেট সভাপতির কাছে এই অনুরোধ রাখি, তৎক্ষণাৎ তিনি এই অনুরোধ গ্রহণ করেন এবং তার অফিসকে সেনেটের হিয়ারিং এর একটা তারিখ ঠিক করার জন্য নির্দেশ দেন। ৬৬ মিলিয়নই আসবে ইনশাআল্লাহ। একে তো আইনি লড়াই অব্যাহত রেখে যাব ফিলিপিন্সে। সরকার যদি অন্য কোনো পন্থা এই আদায়ের ব্যবস্থা গ্রহণ করে, সেটাকেও আমরা সর্বোত্তম সহায়তা করব। 2015-16 অর্থ বছরের ব্যবসায়ী ক্যাটাগরিতে হাজী কাউসার মিয়া সেরা করদাতা পুরস্কার পেয়েছেন। আয়কর দিবসে জাতীয় রাজস্ব ভবনে আগারগাঁওয়ে নতুন অফিসে ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ পর্যন্ত তিনি 11 বার সেরা করদাতার পুরস্কার লাভ করেন। প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স এপিকট অ্যাওয়ার্ড অংশগ্রহণ করতে রাতেই দেশ ছাড়ছে বেসিসের নেতৃত্বাধীন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে বিশ্বমানের আইটি সমাধান নিয়ে 11টি ক্যাটাগরিতে মোট 14টি টিম নমিনেশন পেয়েছে এবারের প্রতিযোগিতায়।
গতকাল বেসিস এর সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার। 17টি অর্থনৈতিক অঞ্চল নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো কিছু অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে বেসিস কার্যালয়ে 2 দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বেসিসের কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 2017 এপিকট অ্যাওয়ার্ড বাংলাদেশ আয়োজন করার ব্যাপারে আবেদন করবে বেসিস। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। গত 1 নভেম্বর থেকে সারা দেশে যে রাজস্ব প্রদানের যে উৎসব চলছে, আজকে তার চূড়ান্ত রূপ লাভ করবে। বিকজ আজকে হচ্ছে জাতীয় আয়কর দিবস এবং ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার আজকে শেষ তারিখ। এই তারিখ কোনো ক্রমেই আর বাড়ানো হবে না এবং সেই জন্য আমরা মনে করি একটা উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবের মধ্যে আমরা সকলে আমাদের রিটার্ন দাখিল করব। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা যাবে কিনা আই এম নট ভেরি শিওর, বাট এই ব্যাপারে আমরা ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে হয়তো কোনো মামলাও করতে পারি। বাংলাদেশ ব্যাংকের একটা ভুল মেসেজের ফলে হয়েছিল এবং নট বাংলাদেশ ব্যাংক, রিয়েলি ইট ওয়াজ কাইন্ড অফ আনঅথরাইজড। ফেডারেল রিজার্ভ এটাতে আপত্তি করেছিল প্রথমে, তারপরে আবার দিয়ে দিল এবং দিয়ে দিল কিন্তু এখান থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে। সো দ্যাট ওয়ে আই থট যে আমাদের একটা কেস আছে এগেইনস্ট ফেডারেল রিজার্ভ। হতদরিদ্র যারা, তাদের জন্য 10 টাকা কেজিতে 50 লক্ষ পরিবারকে 30 কেজি করে চাল দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এই কর্মসূচিতে প্রথম কিছুটা অনিয়ম ধরা পড়েছে, ডিলারদের ডিলারশিপ বাতিল করেছি। আমাদের এমনকি আমাদের সরকার দলীয় লোকজনকে আমরা গ্রেফতার করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে আমরা ছাড়ি নাই। আমরা এমন একটা সুন্দর কর্মসূচি, যে কর্মসূচিটা যাতে বিতর্কিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে ইনশাল্লাহ সেই কর্মসূচিকে আমরা একটা এখন স্বচ্ছ অবস্থায় আমরা নিয়ে আসতে প্রায় সক্ষম হয়েছি। খাদ্যবাদ্য কর্মসূচির ব্যাপারে আমি বলতে চাই যে আমরা এই 3 মাসের মধ্যে এটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো। সমস্ত বাংলাদেশের এই যারা কার্ড হোল্ডার যারা, আমরা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা আরো একেবারে সম্পূর্ণ স্বচ্ছতা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এই কর্মসূচিটা। It involves working in partnership with the government of Bangladesh at all. অপুষ্টি, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ও খাদ্য নিরাপত্তায় টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে। তারপরও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এসব থেকে উত্তরণের জন্য সরকার, দাতা সংস্থা ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে। By working together, building strong partnerships. বিজয়ের 45 বছর লাল সবুজের মহোৎসব উদযাপন করছে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস। গতকাল সকালে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাক্সের সৌজন্যে 16 দিনের এই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ওয়ান মোর জিরো কমিউনিকেশনসের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা, চেয়ারপারসন ফারজানা মুন্নি, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর সহ বিশিষ্টজনেরা। বাংলাদেশের বীমা কোম্পানির পথিকৃৎ গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা নাসির আহমেদ চৌধুরীর জন্মদিন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডুয়েল ক্যামেরাযুক্ত GR5 এর 2017 সংস্করণের নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। গতকাল প্রিমিয়ার ডিজাইন ও কাটিং এজ প্রযুক্তির এই মোবাইল ফোনের মোড়ক উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হুয়াওয়ের টেকনোলজিস্ট বাংলাদেশ লিমিটেডের ডিভাইস বিজনেস ডিরেক্টর ইয়ংমাং ওয়াং। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত যারা এই স্মার্টফোন বুকিং দেবেন তাদের জন্য থাকছে ব্যাকপ্যাক, সেলফি স্টিক সহ আকর্ষণীয় উপহার সামগ্রী। উদ্বোধন করা হয়েছে সনি র্যাঙ্কসের সর্বাধুনিক প্রযুক্তির সাইবার শট ও হ্যান্ডিক্যাম নিয়ে সনি ক্যামেরা ফেয়ার 2016।
গতকাল রাজধানীর সীমান্ত স্কোয়ারে নিজস্ব শোরুমে মেলার উদ্বোধন করেন র্যাংসের ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস মহাব্যবস্থাপক তানভীর হোসেন। মেলা উপলক্ষে নতুন মডেলের সাইবার শট ও হ্যান্ডিক্যাম ক্রেতারা পাবেন স্পেশাল মূল্য ছাড়। রাজধানী সহ সারা দেশে সকল সনি র্যাংসের বিক্রয় কেন্দ্রে সনি ক্যামেরা ফেয়ারের সুবিধা পাওয়া যাবে 10 ডিসেম্বর পর্যন্ত। ভারতের উমাক হসপিটালিটি প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন দি গ্রেট কাবাব ফ্যাক্টরি এখন ঢাকায়। গতকাল সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে এই ফ্র্যাঞ্চাইজি চেইন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার, ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ট্যাঞ্জেরি মিসেস অরুন্ধতী দাস। বাংলাদেশের দি কাবাব ফ্যাক্টরিজ মালিকানা ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত SR চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য GM সিরাজ, SR ব্যবস্থাপক পরিচালক আসিফ রব্বানী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার দেশের অর্থ বাণিজ্যের খবর। 2016 সালের তৃতীয় প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধি হয়েছে 7.3%। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এ হার বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এ প্রবৃদ্ধির পরিমাণ ছিল 7.1%, অথচ চীনের প্রবৃদ্ধি হয়েছে 6.1%। এ সময়টায় দেশটির শিল্প খাত, ব্যক্তি মালিকানাধীন খাত এবং রফতানি খাতের কার্যক্রম বেড়েছে। এ সময়ে অভ্যন্তরীণ ব্যয় এবং সরকারি খাতের ব্যয়ও বেড়েছে। তবে 500 ও 1000 রুপির নোট বাতিলের ঘোষণার পর চতুর্থ প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ রুপি বাতিলের ঘোষণার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ অবস্থায় প্রণোদনা কার্যক্রম গ্রহণ ও সুদের হার কমানোর ব্যাপারে প্রস্তুতি রেখেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৈরি পোশাক ও সেবা খাতে বিদেশে নারী শ্রমিক পাঠানোর উদ্যোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। হয়রানি বন্ধে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য উখিয়ার কুতুপালং ক্যাম্পে উঠেছে নতুন ঘর। টাকার বিনিময়ে আশ্রয় দিচ্ছে প্রভাবশালীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাজধানীতে আসতে শুরু করেছে শীতের সবজি। কারণ বাজারে ব্যস্ততা বাড়ছে পাইকারদের। ঘাটতি নেই সরবরাহে, দাম নিয়ে হতাশা। এবং কুয়াকাটায় ভাঙন রোধে ও সৌন্দর্য বর্ধনে উদ্যোগ সরকারের। বনায়নের পরিকল্পনা, পর্যটক বাড়ার প্রত্যাশা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।